Claro, claro. Day. Hello. Yes, sir. Yes, sir. কেমন আছেন স্যার? মতো ভালো নেই স্যার। হ্যালো স্যার, ভালো নাই কেন? স্যার বোরিং হচ্ছে লকডাউনে। তাই বের হতে দেয় না বাসা থেকে তোমাদেরকে? না স্যার, আমি তো দুঃখে বাঁচতেছি, আমরা এত নতুন নতুন জামা একটাও পরা হলো না। আচ্ছা, যা হোক তোমরা ভালো আছো সবাই না? ইয়েস স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা, সুস্থ আছো না? আছি আলহামদুলিল্লাহ। যা হোক, তোমাদের মুজিব কবিতা তো 4টা ক্লাস আছে, 2টা ক্লাস হয়েছে তাই না? ইয়েস স্যার। আচ্ছা, মুজিব কবিতাতে 4টা ক্লাসের দরকার নেই তো, আছে কি? নো স্যার। আচ্ছা, নো স্যার। আচ্ছা, নো স্যার। তাহলে তোমাদের ওইদিকে দেখো, গদ্য হয়ে গেছে, পদ্য হয়ে গেছে, ঠিক আছে? গদ্য পদ্য হয়ে গেছে না? Yes, sir. হ্যাঁ, গদ্য পদ্য হয়ে গেছে। তাহলে আজকে দেখো তোমাদের ব্যাকরণ থেকে, সিলেবাস অনুযায়ী ব্যাকরণ থেকে ব্যাকরণগুলি শেখায়, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে কিন্তু মনোযোগ দিতে হবে। ব্যাকরণ একটির সঙ্গে আরেকটির সম্পর্ক, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সম্পর্ক, ঠিক আছে? প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সম্পর্ক কিরকম? ধারাবাহিকভাবে যদি প্রথমটা বুঝতে না পারো তাহলে তারপরেরটাতে প্রথমটার সঙ্গে সম্পর্ক আছে, পরেরটা বুঝতে গিয়ে আবার প্রথমটাতে ঘুরে যেতে হবে। আচ্ছা, বিষয়টা এরকম না? ব্যাকরণের বিষয়টা এরকম। আচ্ছা, যা হোক, আমরা আরম্ভ করি। তোমাদের প্রথমে সিলেবাসে দেওয়া আছে ভাষা, বাংলা ভাষা এইগুলি দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন প্রথম কথা হলো ভাষা কি। এখানে ভাষার কিন্তু যখন তোমাকে অপশনস দেওয়া থাকবে বা 1 নম্বরের প্রশ্ন এইগুলি, তখন তোমাদেরকে কিন্তু ভাষা কি মানে ভাষা কাকে বলে, ভাষার সংজ্ঞা এটা চাচ্ছে না, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তোমাদেরকে উত্তর সেভাবে প্রস্তুত করতে হবে, ঠিক আছে? কিভাবে উত্তর প্রস্তুত করতে হবে? ভাষা কি তখন তোমাদেরকে বলতে হবে মনের ভাব প্রকাশের মাধ্যম। ভাষা কি বললাম বলো তো? মনের ভাব প্রকাশের মাধ্যম, মনে থাকবে? আচ্ছা, এরপরে আমরা বলি যে মনের ভাব প্রকাশের মাধ্যমগুলি কি কি। মনের ভাব প্রকাশের মাধ্যমগুলি কি কি আমরা প্রথমত 2 ভাগে ভাগ করব। কয় ভাগে?
দুই ভাগে। দুই ভাগে। একটা হলো ভাষা বা কণ্ঠধ্বনি, 2 নাম্বার হলো ইশারা বা ইঙ্গিত। ঠিক আছে, তাহলে 1 নাম্বার কি? এক নাম্বার হলো কণ্ঠধ্বনি বা ভাষা, 2 নাম্বার কি? 2 নাম্বার হলো ইশারা বা ইঙ্গিত। মনে থাকবে? আচ্ছা, এখন শোনো, আমরা যেটা ভাষা বলবো বা কণ্ঠধ্বনি বলবো, এটা কণ্ঠধ্বনি বা ভাষা আরেকটা এটা অপশনস আছে, সেটা হলো যদি লিখি আমরা, ঠিক আছে, লেখাটাও কি বলা হবে? লেখাটাকেও ভাষার অন্তর্ভুক্ত ধরা হবে। তাহলে ভাষা লিখিতও হতে পারে, মৌখিকও হতে পারে। ঠিক আছে, লেখা কিন্তু ইশারা বা ইঙ্গিতের ভিতরে নয়। লেখা ইশারা বা ইঙ্গিতের ভিতরে নয়। লেখাটা কার ভিতরে? ভাষা থেকে এসেছে। ভাষার ভিতরে। হ্যাঁ, ভাষা থেকে এসেছে। এখন 2 নম্বরে যাই। 2 নম্বরে বলেছি ইশারা বা ইঙ্গিত। তো ইশারা ইঙ্গিত বলতে কি বোঝায়? কোন কোন জিনিস দ্বারা ইশারা ইঙ্গিত করা হয়? ইশারা ইঙ্গিতের আওতায় কোন কোন জিনিসগুলি আছে? ঠিক আছে, আচ্ছা, এইগুলি আমরা একটু দেখি। যেমন আমরা হাত দিয়ে ইশারা করি, তাই না? হাত দিয়ে ডাকি না, এরকম ডাকি, আবার নিষেধ করি না, আর তো এরকম করি, কি মারবো, এরকম। ঠিক আছে না? আচ্ছা, তাহলে হাত দিয়ে আমরা ইশারা ইঙ্গিত করতে পারি। এরপরে চোখ দিয়ে আমরা করি, চোখের ভাষা। চোখের ভাষা বুঝো তোমরা? দেখো, আব্বু আম্মুর দিকে তাকালে বা চোখ গরম করেছে, চোখ কি গরম হয়? চায়ের মতো চোখ গরম হয়? তার মানে হলো চোখের ভাষা বুঝতে হবে, চোখ দেখলেই বুঝতে পারি মনের অবস্থা। আচ্ছা, ঠিক আছে না? আবার পা দিয়েও কি করে? পা দিয়ে লাথি মারা দেখায় মানুষ। আচ্ছা, তাহলে ইশারা ইঙ্গিত এগুলি গেল। এরপরে হতে পারে কি? অভিনয় করে না, অভিনয়ের মাধ্যমেও কি হতে পারে? তো যে অভিনয়ের কথা থাকে, সংলাপ থাকে, সেটা নয়, এমনি দেখায় অভিনয়, এগুলি ইশারা ইঙ্গিতের ভিতরে পড়ে। এছাড়া কি পড়ে? নাচ আছে, নাচগুলি নাচের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, নাচের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। আচ্ছা, আর কি করে? ছবি আছে না, ছবি? তোমরা মনোযোগ দিয়ে শুনছো না? মনোযোগ দিয়ে শোনো। ছবি আছে না? ছবির মাধ্যমে মনের ভাব আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, একটা ছবি কি বলে? ওই ছবি দেখলে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি ছবির মাধ্যমেও। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলবো যে মনের ভাব প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় মাধ্যম কোনটি? মনের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো কণ্ঠধ্বনি বা ভাষা। কণ্ঠধ্বনির মাধ্যমে মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব প্রকাশ করা যায়, যা অন্য কোনো মাধ্যমে করা যায় না। বুঝেছ? তাহলে মনের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম কোনটি? মনের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম কোনটি? কেউ শুনছ না কথা? মনের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম কোনটি? ভাষা স্যার। ভাষা। ভাষা বা কণ্ঠধ্বনি। ভাষা বা কণ্ঠ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসব যে ভাষার মূল উপাদান কি? উপাদান বুঝো? যা যা দিয়ে ভাষা তৈরি হয়েছে, ভাষা ভাঙলে যেগুলি পাওয়া যায়। ঠিক আছে, যা যা দিয়ে ভাষা তৈরি হয়েছে তার ভিতরে মূল উপাদান কোনটি বলতে পারবে? মূল উপাদান হলো ধ্বনি। মূল উপাদান কি? ধ্বনি। মূল উপাদান ধ্বনি, মনে রাখবে? আচ্ছা, এগুলি সংক্ষেপে লিখে নিবে। ঠিক আছে, ভাষার মূল উপাদান ধ্বনি। বুঝেছ? আচ্ছা, তাহলে ধ্বনি কিসের মাধ্যমে সৃষ্টি হয়? ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের মাধ্যমে। বাকযন্ত্র। তোমরা বলবা স্যার বাকযন্ত্র তো বুঝি নাই, বাকযন্ত্র কি বুঝায় দেন?
আমার জানা বাকযন্ত্র লাগবে হলো কি বাক এটা প্রত্যঙ্গের সমষ্টি। প্রোটিন জিনা স্যার বাক প্রত্যঙ্গ তো বুঝি না, এখন বাক প্রত্যঙ্গ বুঝাই। বাক প্রত্যঙ্গ হলো যে সকল প্রত্যঙ্গের মাধ্যমে, বাক প্রত্যঙ্গ হলো যে সকল প্রত্যঙ্গের মাধ্যমে কি হয়, ধ্বনি তৈরি হয়, ধ্বনি সৃষ্টি হয়, তার প্রত্যেকটির এক একটির নাম হলো বাক প্রত্যঙ্গ। যেমন ঠোঁট একটা কি বাক প্রত্যঙ্গ, দাঁত কি বাক প্রত্যঙ্গ, তালু কি এমন বানায় কি হবা বাক প্রত্যঙ্গ, ঠিক আছে। তারপরে কণ্ঠ বাক প্রত্যঙ্গ, নাসিকাও বাক প্রত্যঙ্গ, কান কি বাক প্রত্যঙ্গ, কান বাক প্রত্যঙ্গ কি, হ্যাঁ স্যার। কান দিয়ে কথা বলে মানুষ, কান দিয়ে স্যার বলতেও পারে, কান নাড়াতে পারে, তো কথা বলতে পারবে না। কে এটা বলছে, অনামিকা আনবার কে বলছো তুমি? আনবার হ্যাঁ স্যার, দিহান বলছি। ও আনবার, দিহান দিহান হ্যাঁ স্যার। দিহান দিহান ভুল বলেছে, দিহান সঠিক উত্তর দিতে পারে নাই। অর্থাৎ আরো অনেকেই তো কান নাড়াতে পারে, তাহলে কথা বলতে পারবে না কেন? এটাও তো সম্ভব। ওটা কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি সৃষ্টি হয়, কণ্ঠধ্বনি। এখন শোনো, ফুসফুস তাড়িত বাতাস। তাহলে আমরা বলেছি ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ভাষা তৈরির মূল উৎস কোথায়? উৎস হলো ফুসফুস। আমাদের বুকের ভিতরে কলিজার ফুসফুস আছে, আছে না? এই যে ফুদে আমরা বাতাস আসে না, তো পেটের ভিতরে কি ফ্যান আছে? বাতাস কোথেকে? না, আচ্ছা, বাতাস কোথেকে আসে তাহলে? ফুসফুস থেকে। ফুসফুস থেকে বাতাস আসে। ফুসফুস দেখেছো তো? জি স্যার। দেখেছো না? আচ্ছা, একটু লাল লাল রঙের, ঠিক আছে, একটু লাল লাল রঙের। আচ্ছা, তাহলে ফুসফুস বোঝা গেল, ফুসফুস। আচ্ছা, মূল ধ্বনি তৈরির মূল উৎস হলো ফুসফুস। এখন এই ফুসফুস তাড়িত বাতাস বের হয়ে আসার সময় কণ্ঠ, জিহ্বা, তালু, নাসিকা যার যার মাধ্যমে তৈরি হয় যে যে ধ্বনি, ঠিক আছে, সে সে ধ্বনির জন্য সেটা উচ্চারণ স্থান। যেমন ধরে নাও ক, খ, গ, ঘ, ঙ, এইগুলি উচ্চারণ হয় কণ্ঠ থেকে। যখন ফুসফুস তাড়িত বাতাস আসে তখন কণ্ঠটা এই ধ্বনি উচ্চারণ করতে সাহায্য করে, এই জন্য এগুলো কণ্ঠধ্বনি। তারপরে বলি দেখো, প, ফ, ব, ভ, ম। ঠোঁট দুটি ফাঁক করে বলো তো দেখি, অ, অ, প বলো তো দেখি, পারবা? পারবা না। তাহলে প হলো ওষ্ঠধ্বনি, ঠোঁট এর উচ্চারণ স্থান, ওষ্ঠ বা ঠোঁট উচ্চারণ স্থান, মনে থাকবে এগুলি। তাহলে ধ্বনি তৈরির জন্য এই যে মাধ্যমগুলি ব্যবহার করছি, এই প্রত্যেকটির নাম হলো বাক প্রত্যঙ্গ। দেখো, বাক প্রত্যঙ্গ বুঝাই দিলাম আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, বাক প্রত্যঙ্গগুলি কাকে বলে। এখন এগুলি তোমাদের মনে রাখার বিষয়, তোমরা লিখে রাখতে পারো, আবার তোমরা খাতায় লিখে রাখতে পারো, আবার মাথায়ও লিখে রাখতে পারো, তোমাদের ইচ্ছা কোথায় লিখে রাখবা, ঠিক আছে। আচ্ছা, আমি যখন ধরবো তখন ক্লিক করলে যেরকম কি হয়, টাচ করলে, মোবাইল টাচ করলে যেরকম তোমাদের উত্তর বের হয়ে আসতে হবে, ঠিক আছে। টাচ করলে যেরকম আমরা আনসার পাই সেরকম ভাবে আচ্ছা তোমাদের আনসার ওখান থেকে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, বেশ। এখন কথা হলো যে ভাষার কি পরিবর্তন হয়? হ্যাঁ, হয়। ভাষার পরিবর্তন কি ভেদে হয়? দেশ, কাল ও পরিবেশ, ঠিক আছে। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। যদি দেশ ভিন্ন হয় তাহলে ভাষার কি হয়? ভাষাও ভিন্ন হয়। আচ্ছা, তারপরে কাল মানে কি? এখন থেকে 1000 বছর আগের ভাষা কিন্তু এইরকম নয়। আমরা যেরকম আজকে বলছি 1000 বছর আগের ভাষা এরকম নয়। তাহলে 1000 বছর আগের ভাষা কিরকম ছিল? লিখিত। হ্যাঁ, শুনে দিচ্ছি, শোনা। কায়া তরু বড় পাঞ্চ বিড়ালো চঞ্চল চিয়ে পৈঠ কালো, কি বুঝলে? নগর বাহিরের ডম্বি তোহর কুরিয়া সুই সুই যাছ ব্রাহ্ম নারিয়া,
কি কি বুঝলে? বুঝলে কিছু? এইগুলি আগের ভাষা, এইগুলি চর্যাপদের ভাষা, ঠিক আছে? চর্যাপদের ভাষা। আচ্ছা, তাহলে এইগুলি তো 1000 বছর আগের ভাষা। এমনকি তোমরা মাইকেল মধুসূদন দত্তের ভাষাও বুঝতে সক্ষম নয়, যেগুলি আধুনিক যুগেই তিনি লিখেছেন, মেঘনাদ বধ কাব্য, অথবা দেখো বঙ্গ ভাষা কবিতা তিনি লিখেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবুধ আমি অবহেলা করি, পরধন লবে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। কি বুঝলেন? রবীন্দ্রনাথ বলেছেন, কেবল ঈশ্বর গুপ্ত ব্যক্ত সে চরাচরে, তারি প্রভাই প্রভা পায় প্রভা করে। কি বুঝলেন? এইগুলি ভাষা দেখো আধুনিক যুগের ভাষাই বুঝতে পারছো না, তাহলে 1000 বছর আগের ভাষা আর এখনকার ভাষা, আধুনিক ভাষা অনেক পার্থক্য রয়েছে, ঠিক আছে? তাহলে কাল ভেদেও ভাষার পার্থক্য ঘটে থাকে, বুঝেছেন? Yes, sir. তাহলে 1000 বছর আগে যে ভাষাগুলি ছিল ওই ভাষাগুলি আর এখন ওই রকম নাই, ঠিক আছে? আগে বলতো তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ, আর এখন আমরা বলি তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ। তাহলে প্রপঞ্চ যদি এখন বলি তুমি কি বুঝবা? No. এই তো, ঠিক আছে, বুঝেছ? তাহলে ভাষার পার্থক্য হয় দেশকাল। আচ্ছা, পরিবেশ ভেদে, পরিবেশের উদাহরণ কি আমাদের কাছে? আচ্ছা, আমাদের ভদ্র সমাজের ভাষা আর ধরে নাও বগুড়ার চকসূত্রাপুরের ভাষা, সুইপারপট্টির ভাষা এক হবে? হবে না, No. হবে না। আচ্ছা, তাহলে তারা তাদের কি বলবে? আঞ্চলিক ভাষাগুলি, ওখানকার আঞ্চলিক ভাষাগুলি ব্যবহার করে, ঠিক আছে? আঞ্চলিক ভাষাগুলি ব্যবহার করে। আচ্ছা, এই কারণে তাদের সঙ্গে আমাদের ভাষার পার্থক্য হবে। আচ্ছা, এবারে বলো তো দেখি, পৃথিবীতে বর্তমান কত হাজার ভাষা প্রচলিত আছে জানো তোমরা? 3500-এর উপরে ভাষা প্রচলিত রয়েছে পৃথিবীতে। কত হাজার? 3500-এরও বেশি। 3500-এরও বেশি ভাষা প্রচলিত রয়েছে। আচ্ছা, তার ভিতর থেকে বাংলা ভাষায় কথা বলে কত লোক জানো? পৃথিবীতে বাংলা ভাষায় মোট কত লোক কথা বলে? কত লোকের মুখের ভাষা বাংলা বলতে পারো? প্রায় 30 কোটি। আমরা যেটাকে 30 বলি, 3 10 30, সেই 30 কোটি, ঠিক আছে? কিন্তু সেটা উচ্চারণ আসলে কি? তয়ের অভরা হস্যইকার আর তালবস্য 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা, অথচ আমরা বাংলা ভাষার কি মনে করি না, মর্যাদায় মনে করি না। আচ্ছা, এবারে এসে দেখো যে আমাদের বাংলা ভাষার স্থান কোথায়। পৃথিবীতে যত ভাষা আছে, এটা হলো ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে কত লোক কথা বলে এই হিসেব করে বাংলা ভাষার স্থান কততম বলতে পারো? বাংলা ভাষার স্থান হলো চতুর্থ। বাংলা ভাষার স্থান কত? চতুর্থ। 1 2 3 4 নাম্বার ভাষা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের ইচ্ছে করে না 1 নাম্বার কোনটা? এটা জানতে ইচ্ছে করে না 1 নাম্বার কোনটা হতে পারে? ধারণা আছে তোমাদের? না স্যার। না স্যার, ধারণা নেই কেন স্যার? 1 নাম্বার ভাষা হলো ম্যান্ডারিন। বাংলাতে উচ্চারণ হলো মান্দারিন, মান্দারিন, আর আসলে ভাষাটার নাম হলো ম্যান্ডারিন। কি বললাম বলো তো ভাষার নাম? অনামিকা বলো তো। ম্যান্ডারিন। ভাষার নাম কি বলেছি? ম্যান্ডারিন, ঠিক আছে? আর বাংলাতে উচ্চারণ কি? মান্দারিন। কি বললাম বলো? ম্যান্ডারিন। ম্যান্ডারিন এটা কোন দেশের ভাষা জানো? না স্যার। এটা হলো চীনের ভাষা, চীনের। এই ভাষাতে সবচেয়ে বেশি লোক কথা বলে, চীনের ভাষা, যারা আজকে আমাদেরকে বিপদে ফালাই দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। এই দুনিয়ার সাপ মুসা কত কি খাইবে, আর তাদের ভাইরাস হইবে, সেই ভাইরাসগুলি পাঠাই দিচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো ম্যান্ডারিন ভাষা, চীনের ভাষা।
মনে থাকবে। দ্বিতীয় ভাষা কোনটি? দ্বিতীয় ভাষা হলো স্প্যানিশ। স্প্যানিশ ভাষা হলো দ্বিতীয়, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় ইংরেজি, আর চতুর্থ হলো বাংলা। আচ্ছা বেশ, তাহলে এটা তোমরা জানলে। আচ্ছা, এখন তোমরা জানো যে বাংলাদেশ ছাড়া কোন কোন অঞ্চলের বা কোন দেশের লোকেরা বাংলা ভাষায় কথা বলে, অর্থাৎ মাতৃভাষা তাদের বাংলা হতে হবে, ঠিক আছে। কি হতে হবে? মাতৃভাষা বাংলা হতে হবে। বাংলায় কথা বলছে শুধু তাই বললেই চলবে না, ঠিক আছে। তাদের মাতৃভাষা কি হতে হবে? বাংলা। কোন দেশের জানো এগুলি? জানো তোমরা? আচ্ছা, বাংলাদেশ ছাড়া আমি বলি একবার, আগে শোনো। যেমন বাংলাদেশ ছাড়া হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কি আছে? কলকাতা, তারপরে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এইগুলি হলো কি, এই অঞ্চলের ভাষাগুলি হলো বাংলা। তাহলে ভারতেও বাংলা রয়েছে। তাছাড়া বাংলাদেশে তো 16 কোটি মানুষ ধরে নাও, 16 কোটিরই তো বাংলা ভাষা নয়, উপজাতি আছে, তাদের ভাষা ভিন্ন আছে, আসিক আছে, চাংমা আছে, এগুলি বলবো, পরে বলবো। আচ্ছা, তাহলে এইগুলি ভাষা তো, বাংলা ভাষাতে এত লোক কথা বলে না বাংলাদেশে, তাহলে 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা কি করে হলো? আচ্ছা, আবার কিছু প্রবাসী আছে, তাদের ভাষা যেগুলি ইউরোপ, এশিয়া মহাদেশে থাক, আমাদের দেশ ছাড়া, অথবা ইউরোপে থাক, আফ্রিকায় থাক, আচ্ছা আমেরিকায় থাক, অথবা অস্ট্রেলিয়া মহাদেশে থাক, যে মহাদেশে থাক না কেন, যারা প্রবাসী, তাদের মাতৃভাষা যদি বাংলা হয়, সেই মাতৃভাষা তাদের পক্ষে পরিবর্তন করা, চেঞ্জ করা সম্ভব নয়। এই কারণে তাদের ভাষাও বাংলা রয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা জানবো যে আমরা যে ভাষাটা পড়ি, এই ভাষার কোনো রূপ আছে কিনা। হ্যাঁ, এই ভাষার রূপ আছে। কয়টি রূপ আছে তোমরা জানো? বাংলা ভাষার রূপ আছে দুটি। একটা হলো কথ্য, একটা হলো কথ্য বা মৌখিক, আর একটা হলো লিখ্য বা লৈখিক, লিখিত ভাষা। লিখিত ভাষা আর মুখের ভাষা। এবার আসো, কথ্য ভাষার রীতি কয়টি? দুটি। একটা হলো আঞ্চলিক, আর একটা হলো চলিত। একটা আঞ্চলিক আর একটা কি? চলিত। চলিত, একটা আঞ্চলিক আর একটা চলিত। আচ্ছা, এবারে লৈখিকে যাই। লৈখিকেরও নিশ্চয় দুটি রীতি রয়েছে। সেই দুটি রীতির নাম তোমরা জানো? একটা হলো চলিত, আর একটা হলো আঞ্চলিক, ঠিক আছে। চলিত, আঞ্চলিক, বুঝা গেল? আচ্ছা, তাহলে মোট রীতি আমরা দেখতে পেলাম 4টি। দুটা চলিত, একটা সাধু, একটা আঞ্চলিক। কিন্তু দুটা চলিত বলার দরকার নেই, দুটা চলিতর ভিতরে একটা চলিত রাখো, একটা চলিত বাদ দাও, তাহলে কি হলো? কমন নেয় না? বীজগণিতে যেরকম সেরকম। মানে একটা চলিত থাকলো। এবারে কয়টি হলো? 3টি হলো, সাধু, চলিত, আঞ্চলিক। আচ্ছা, এবারে আসো আঞ্চলিকটাকেও বাদ দাও। বলবেন কেন স্যার? কেননা আঞ্চলিকের সর্বজনীনতা নেই। কি কারণে নেই? এটা এখনো লেখার ভাষা সর্বজন অথবা মুখের ভাষায় সর্বজন বিদিত হয়ে উঠতে পারে নাই, এটা পারবেও না কোনোদিন। কি কারণে? যে বগুড়ার আঞ্চলিক ভাষা আর নোয়াখালীর আঞ্চলিক ভাষা কোনোদিনই এক করা সম্ভব নয়, ঠিক আছে। সর্বজনীনতা এর হতে পারে না, সকলের জন্য প্রযোজ্য সমান হলো সর্বজনীন, ঠিক আছে। সর্বজনীন এক কথায় প্রকাশে আছে, দেখবা সকলের জন্য প্রযোজ্য। তো এটা কি সকলের জন্য প্রযোজ্য হবে? বগুড়ার লোকেরা আমরা কি কখনো নোয়াখালীর ভাষা শিখে সেই ভাষাতে কথা বলতে পারবো? হয়তো শিক্ষিত লোকেরা পারবে, কিন্তু অশিক্ষিত লোক বা অল্প শিক্ষিত লোকেরা এটা সম্ভব নয় তাদের পক্ষে। এটা সর্বজনীন কখনোই হবে না। এই কারণে এটা ভাষার রীতির ভিতরেও কখনো আসবে না। এই কারণে রীতি বলেছে দুটি, চলিত আর সাধু, এই দুটাই আসলে ভাষার রীতি। ওটাও রীতি, কিন্তু সর্বজনীন নয়, সর্বজনীন হলো এই দুটি। এই কারণে খাতায় কলমে লিখিততে আমাদের বলা হয়েছে যে বাংলা ভাষার রূপ দুটি, রীতিও দুটি। রূপ দুটি কি কি? ওই যে মুখের ভাষা আর লেখার ভাষা, কথ্য আর লেখ্য। ঠিক রীতিও দুটি, একটি হলো চলিত, আর একটি হলো সাধু।
আঞ্চলিকটা আছে, কিন্তু আঞ্চলিকটা পড়ে রয়েছে, এখনো পর্যন্ত আসতে পারে নাই এই মর্যাদায়। ঠিক আছে, যদিও বিচ্ছিন্নভাবে অনেক সাহিত্য লেখা হয়েছে। যেমন তোমাদের 6-এ একটা গল্প আছে না, কিরে চিক্কর পারস কেন, আছে? চিক্কর পারস কেন, হ্যাঁ, কোথায় আছে, তোলপাড়, কোন গল্পে বলো তো? তোলপাড়। হ্যাঁ, তোলপাড় গল্পে আছে। কে বলে? সাবুর মা, তাই না? তাহলে এটা কি আঞ্চলিক ভাষা না? আঞ্চলিক ভাষায় এখানে সাহিত্য রচিত হয়েছে। আচ্ছা, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতেও এরকম আছে, বলে কি মাঝি লইয়া যাও মোরে, আঞ্চলিক ভাষা। ঠিক আছে, আবু ইসহাক জোঁক জোঁক গল্প লিখেছেন, সেখানে তিনিও বলেছেন যে জোঁক রক্ত ইসা খাইছে, হজম করতে দিমু না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আঞ্চলিক ভাষায় যদিও বিচ্ছিন্নভাবে কিছু সাহিত্য রচিত হয়েছে, তারপরেও এটা সর্বজনীনতা পায়নি। ঠিক আছে, এটা সর্বজনীন নয়। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা দুটি রূপ দুটি রীতিও জানলাম। তবে আঞ্চলিক কাকে বলে এটা একটু জেনে নাও। আঞ্চলিক হলো প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের নিজস্ব যে ভাষারীতি, সেই ভাষারীতিকেই আঞ্চলিক ভাষারীতি বলা হয়। ঠিক আছে, আঞ্চলিক ভাষারীতি বলা হয়। আচ্ছা, প্রত্যেক অঞ্চলের নিজস্ব ভাষা রয়েছে। এই আঞ্চলিক ভাষার আর একটা নাম আছে, সেটার নাম হলো উপভাষা। পৃথিবীর প্রত্যেক ভাষারই উপভাষা আছে। আচ্ছা, এরপরে আমরা আসি হলো চলিত ভাষা এবং সাধু ভাষার বৈশিষ্ট্য। যদি চলিত ভাষা এবং সাধু ভাষার বৈশিষ্ট্য জানতে পারি, তাহলে পার্থক্য পারবো, সাধু চলিত ভাষার পার্থক্য পারবো। ঠিক আছে, আজকে এই দুটি বৈশিষ্ট্য বলেই শেষ করব। দেখো, সাধু ভাষার বৈশিষ্ট্য, এই ভাষার শব্দগুলি হয় তৎসম, তৎসম শব্দবহুল। তৎসম মানে সংস্কৃত থেকে যে শব্দ সরাসরি বাংলায় এসেছে, কোনো পরিবর্তন হয়নি। যেমন আমাদের হস্ত, ঠিক আছে, সংস্কৃতে ওরা ব্যবহার করে হস্ত, আমরাও ব্যবহার করি হস্ত, এই শব্দটার নাম হলো কি? তৎসম। আমরা যদি হাত বলি তাহলে আর তৎসম হলো না। ঠিক আছে, তাহলে হাত হলো তদ্ভব। আমাদের এখানে রয়েছে যেমন মস্তক তৎসম, চক্ষু, নাসিকা, কর্ণ, দন্ত, ওষ্ঠ ইত্যাদি, এগুলি হলো তৎসম। আচ্ছা, তাহলে বলছিলাম যে তাহলে তৎসম শব্দবহুল। 2 নাম্বার হলো বক্তৃতা ও নাটকের সংলাপে অনুপযোগী, উপযোগী নয়। বক্তৃতা দেওয়া যাবে না, নাটকের সংলাপও হবে না। তারপরে হলো এর সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহার হয়, অর্থাৎ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এই ভাষা হলো লেখার ভাষা, এর লিখিত ব্যাকরণ আছে, ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলে, পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, এটা হলো অপরিবর্তনীয়। এই ভাষা হলো গুরুগম্ভীর, গুরুগম্ভীর। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো মন্থর, মানে আস্তে ধীরে চলে, গুরু মানুষের মতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যগুলি তোমরা পেলে, এগুলো হলো সাধু ভাষার বৈশিষ্ট্য। এবারে এর পরে দেখো, এর বিপরীতে দেখো চলিত ভাষার বৈশিষ্ট্য, এটা হলো তদ্ভব শব্দবহুল। ওখানে হস্ত আর এখানে হাত ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে হাত হলো তদ্ভব শব্দ। আচ্ছা, ওখানে মস্তক ব্যবহার হবে, এখানে মাথা ব্যবহার হবে, ওখানে নাসিকা হবে, এখানে নাক হবে, ওখানে দন্ত হবে, এখানে দাঁত হবে। অনেকগুলি উদাহরণ দিয়েছি। ঠিক আছে, দুটো একটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের নিয়ম মনে থাকবে। এরপরে হলো এটা হলো নাটকের সংলাপ ও বক্তৃতা হলো উপযোগী। ঠিক আছে, এই ভাষা পরিবর্তনশীল, এটা মন্থর নয়, গুরুগম্ভীর নয়, এটা হলো কি চঞ্চল, চটুল। তারপরে এটা হলো লেখা এবং মুখের দুই ভাষায়। তাহলে ওটা শুধু লেখার, ওটা কখনোই মুখের ভাষা নয়, এটা লেখারও ভাষা, মুখেরও ভাষা। ঠিক আছে, আচ্ছা, এর আগে কিন্তু এটা ছিল শুধু মুখের ভাষা, লেখার ছিল না। তো লেখায় প্রথমে কি আনলেন? প্রমথ চৌধুরী প্রথমে সাহিত্য রচনা করলেন কিসের ভাষায়? এই যে চলিত ভাষায়। ঠিক আছে, আচ্ছা, বেশ, তাহলে আজকে সময় শেষ হয়ে গেল। তাহলে চলিত ভাষা, সাধু ভাষার বৈশিষ্ট্য পর্যন্ত আমরা থাকলাম। আচ্ছা, সামনে দিন তোমাদের আবার ব্যাকরণ থাকবে, আর ধ্বনি হয়তো থাকবে, সিলেবাস অনুযায়ী থাকবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, Yes, sir.
তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে ভাষা সম্পর্কে যত কিছু আজকে তথ্য দিলাম এইগুলি বইয়ের সঙ্গে মিলাই নিয়ে তোমরা পড়বে, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ। ওকে আজকে আমার সেই স্যার। লাগতেছে স্যার। আচ্ছা, ওকে।